Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমি খুবই দুঃখিত যে দুদিন তোমাদের জন্য ক্লাস দিতে পারিনি। কিন্তু আবার আমরা রেগুলার মোডে আমাদের ক্লাসগুলো করব এবং খুব ভালো করে প্রিপারেশন করব। যারা আমাকে প্রশ্ন করেছিলে যে ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য কোন পাঠ্যপুস্তকটি সবথেকে ভালো হবে, দেখো সবথেকে ভালো তো আমরা বলতে পারি না, কিন্তু হ্যাঁ, আপাতত পর্ষদ অনুমোদিত যে দুটো পাঠ্যপুস্তক রয়েছে তার মধ্যে যদি তুলনা করা হয় তাহলে পারুল প্রকাশনের পাঠ্যপুস্তক খুব ভালোভাবে খুব সহজ ভাষায় লেখা রয়েছে। এবং যেহেতু অনেক স্টুডেন্টরা বলেছে যে তারা সেই বইটাই কিনছে, তাই আমি ঠিক করেছি যে তোমাদের ওই বইয়ের প্রত্যেকটা যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ গুলো 4টে অপশন যেগুলো থাকে সেই অপশনগুলো কিন্তু আমরা একটু ডিসকাস করব। কারণ শুধুমাত্র একটা প্রশ্ন পড়লাম এবং তার যে সঠিক উত্তর রয়েছে সেটাকে জাস্ট মুখস্থ করে নিলাম, সেটা করলে হবে না। We have to be very concerned about the other options they are already provided, তাই না? তো আজকে আমরা মেইনলি দেখব যে আমাদের এই যে পরিপাক ক্রিয়া, আমাদের যে খাদ্যের পরিপাক ক্রিয়া, সেই পরিপাক ক্রিয়া অনেকগুলো ভাগে বিভক্ত। ঠিক অনেকগুলো না, 5টা ভাগে বিভক্ত। আমরা দেখেছি যে উৎসেচক কি, এই উৎসেচকগুলো পরিপাকে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং তার সাথে সাথে এই উৎসেচকগুলো আমাদের পরিপাকের যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পর্যায় রয়েছে সেই পর্যায়গুলোকে কিন্তু ত্বরান্বিত করে থাকে। প্রথম রয়েছে ইনজেশন। ইনজেশন কথার অর্থ কি? আমরা ইংলিশে লিখে থাকি কি ইনজেশন। এই ইনজেশন কথার অর্থ হচ্ছে খাদ্যের গ্রহণ। যে কোনো খাদ্য যখন আমরা গ্রহণ করলাম, যেই মুহূর্তে খাদ্যটাকে মুখগহ্বরের মধ্যে দিলাম, সেই মুখগহ্বরে দেওয়ার সাথে সাথে আমরা কোন প্রক্রিয়া শুরু করলাম সেটা হচ্ছে ইনজেশন। এই যে ইনজেকশন, এই ইনজেকশন কি মুখের মধ্যে খাবার নেওয়াকে ইনজেকশন বলা হচ্ছে। এই যে ইনজেকশন, এই ইনজেকশন বেসিক্যালি আমরা কিছু কিছু পর্যায়ে ভেঙে দিই। আমরা যখন মুখবিবরের মাধ্যমে, যে এখানে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ ওরাল ক্যাভিটি, তাই না? মুখের মধ্যে যখন কোনো খাদ্যবস্তু দিচ্ছি, সেই খাদ্যবস্তু দেওয়ার পর লালা গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের লালারস নিঃসৃত হয়। সেই যে লালারসগুলো নিঃসৃত হয়, সেই নিঃসৃত লালারসগুলো কি করছে? খাদ্যবস্তুটাকে একটু নরম করছে। কেন নরম করছে সেখানে আমরা আসবো। নরম করছে এই কারণে যাতে সেটি পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে এই যে খাদ্যনালী রয়েছে এই খাদ্যনালী দিয়ে স্টমাকে বা আমাদের যে পাকস্থলী রয়েছে সেখানে সহজভাবে পৌঁছতে পারে। কিন্তু বলছে যে এইখানে আর কি থাকছে? দাঁত থাকছে। দাঁতের কি করে? দাঁত ছোট ছোট অংশে বিভক্ত করে যায়। যে খাবারটা আমরা গ্রহণ করছি সেই খাবারটাকে টুকরো টুকরো করে দেয় এবং মুখের মধ্যে খাবারের উপস্থিতি একটি স্নায়বিক প্রতিবিম্বকে ট্রিগার করে, তার মানে ত্বরান্বিত করে, যার কারণ হলো এই লালাগ্রন্থি থেকে একটা জলযুক্ত তরল সরবরাহ বলা হয়, যেটা আমাদের লালা গ্রন্থিগুলো থেকে লালারস নিঃসৃত হয়। বিভিন্ন রকমের স্যালিভারি গ্ল্যান্ডস আমরা দেখতে পাই, লালা গ্রন্থি আমরা দেখতে পাই। একটা রয়েছে প্যারোটিড, একটা রয়েছে সাবম্যান্ডিবুলার আর একটা রয়েছে সাবলিঙ্গুয়াল। ঠিক আছে? এবার এবার যদি আমরা দেখি, বলছে লালা কি হয়? লালা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পিচ্ছিল পদার্থ, তার মানে যা দেখতে তরলের মতন কিন্তু যার প্রকৃতিটা কেমন হয়? পিচ্ছিল হয়। আর কি হয়? আর্দ্র করে, খাবারটাকে ময়েশ্চার এনরিচড করে, তার মানে খাবারের আর্দ্রতা বাড়ায়, খাবারটাকে একটু জলজলে ভাব করে, তৈলাক্তকরণ করে মিউসিন, এবং গিলে ফেলা সহজ করার পাশাপাশি কিছু খাবার দ্রবীভূত করা এবং এটি স্বাদ নেওয়ারও কিন্তু অনুমতি দিয়ে থাকে এই লালারস। এবং এর যে উপস্থিতি তা কি করছে? যে অ্যামাইলেজ রয়েছে, অ্যামাইলেজ কি? অ্যামাইলেজ হচ্ছে লালাতে স্টার্চের যে রাসায়নিক হজম শুরু হয় সেই হজমটা শুরু করতে কিন্তু অ্যামাইলেজ সাহায্য করে থাকে। তাহলে আমরা মুখের ভিতরে খাবার দিলাম, লালাগ্রন্থি থেকে লালারস এলো, দাঁত সাহায্য করলো ছোট ছোট ভাগে পরিণত করতে, সব হলো। এবং আরেকটা কথা বলি, যখন আমরা এই বিষয়গুলো পড়বো জাস্ট মন দিয়ে তোমরা যে কোনো খাবার যে খেয়েছো
সেই খাবারগুলোকে অনুভব করার চেষ্টা করবে যে হ্যাঁ, বা এইটা পড়ার পর যে হ্যাঁ, আমি যখন এই খাবারটা খাচ্ছি তাই তো, এই তো বিষয়টা হচ্ছে। তাতে কি হবে, তোমরা জিনিসটাকে যখন বুঝতে পারবে তখন কিন্তু সেটা তোমাদের জন্য আরো সুবিধাজনক হবে। এরপর যদি আমরা দেখি, এরপর আমরা কি করব? এরপর মূলত রয়েছে কি? এরপর হচ্ছে আমাদের হজম। হজম কি? হজম হচ্ছে বড় যে বিষয়গুলো থাকে সেই বড় বিষয়গুলোকে কি করে? ছোট করে ভেঙে ফেলে। তার মানে বড় যে খাদ্যদ্রব্য থাকে সেই খাদ্যদ্রব্যকে ছোট করে ভেঙে ফেলে। তার মানে যখন সেটা পাকস্থলীর মধ্যে যাচ্ছে এবং ছোট, ছোট উপাদানে বিভক্ত করে ফেলে। এবং যখনই আমরা কোনো খাবারকে গিলে ফেলছি, যখন আমাদের খাদ্যনালী দিয়ে সেই খাবারটা পেশি সংকোচনের মাধ্যমে বা যেটাকে আমরা পেরিস্টালসিস বা পেরিস্টালটিক মুভমেন্ট বলে থাকি, খাদ্যনালীর যে পাতলা পর্দা রয়েছে সেই পর্দাকে অতিক্রম করে যখন আমাদের পরিচিতভাবে আমরা কি বলি? পাকস্থলীকে, পাকস্থলীকে আমরা পেট বলে থাকি। সেই পেটে যখন পৌঁছায় তখন কি হয়? সেখানে উপস্থিত রয়েছে HCl এবং সেই HCl কি করছে? খাদ্যের মধ্যে যদি কোনো রকমের টক্সিন উপস্থিত থাকে, সে উপস্থিতটাকে কি করছে? সেই উপস্থিত টক্সিনগুলোকে কি করছে? সে কিন্তু নষ্ট করে দিচ্ছে। এই কাজটা কিন্তু পাকস্থলীতে উপস্থিত সেই অ্যাসিডটা করে থাকে। তারপর যে বিভিন্ন উৎসেচক ওখানে উপস্থিত রয়েছে, সেই উৎসেচকগুলো কিন্তু সেখানে খাবারের যে বিষয়টাকে, খাবারের যে হজমটাকে সেটাকে ত্বরান্বিত করে থাকে। বলছে পেটের আস্তরণের কোষগুলি, তার মানে যেটাকে আমরা বলে থাকি মিউকাস মেমব্রেন, বলছে অত্যন্ত অ্যাসিডিক তরল উৎপাদন করে এবং এনজাইম বর্তমান রাসায়নিক ভাঙন শুরু করে। এটা প্রোটিন খাদ্যের উপাদান। খাবারটি একটি ক্রিমযুক্ত পেস্টে হ্রাস পায় এবং আমরা অনেক সময় বলে থাকি মন্ড, যা আমরা বলে থাকি কাইম। ঠিক আছে? এই বিষয়টাকে আমরা কি বলে থাকি? কাইম। পেটের নিচে একটি কাঠামো হিসাবে পরিচিত থাকে পাইলোরিক স্ফিংটার, যা কিনা আমাদের পাকস্থলীরই কিন্তু একটা অংশ। আগের দিনের স্ট্রাকচারটা যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবে। এবার কাইমের প্রবেশ নিয়ন্ত্রণ করে, মানে এটা বেসিক্যালি যেহেতু CHYME হয় তাই এটা এখানে ট্রান্সলেশনে ছাইম দেখাচ্ছে, বাট ইটস অ্যাকচুয়ালি কি প্রোনাউন্সিয়েশন হয়? কাইম। এবার কি বলছে? ক্ষুদ্রান্তের ৩ টে অংশ থাকে। একটা আমাদের ডিওডেনাম, একটা আমাদের জেজুনাম, একটা আমাদের ইলিয়াম। এবং এই যে ক্ষুদ্রান্তের অংশগুলো বা যে সম্পূর্ণ ক্ষুদ্রান্ত কি করে থাকে? পরবর্তী যে ধাপ রয়েছে সেই ধাপটা তৈরি করে। আর ছোট অন্ত্রের যে আস্তরণের কিছু কোষ একটি তরল তৈরি করে যেটাকে সাক্কাস এন্টেরিকাস বলা হয় এবং যা শ্লেষ্মা, জল এবং সোডিয়াম বাইকার্বনেট দিয়ে কিন্তু তৈরি হয়ে থাকে। এবার তরলগুলি আংশিকভাবে হজম হওয়া খাবারকে তৈলাক্ত করতে সহায়তা করে, কারণ এটি অন্ত্রে চলে যায়। অন্ত্রে মানে আমাদের ক্ষুদ্রান্তে। এবং অ্যাসিডিক কাইমকে নিরপেক্ষ করে, ইমালসিফাই করে এবং চর্বি এবং তেল এবং এনজাইমেটিক ভাবে প্রোটিনকে হজম করে। কার্বোহাইড্রেট ও ফ্যাটি অ্যাসিডও তার মধ্যে বর্তমান থাকে। তাহলে প্রোটিন ভেঙে তৈরি হয়ে যাবে অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট ভেঙে তৈরি হয়ে যাবে গ্লুকোজ, আর ফ্যাটি অ্যাসিড ভেঙে তৈরি হয়ে যাবে গ্লিসারল, বা আবার সেটা পুনরায় ফ্যাটে পরিবর্তিত হতে পারে এবং সেগুলো রক্ত প্রবাহের মাধ্যমে রক্তের মধ্যে মিশবে এবং যেখানে যেই পুষ্টি উপাদানের প্রয়োজন সেই পুষ্টি উপাদান কিন্তু সেখানে পৌঁছে যাবে। পরবর্তী যে ধাপ রয়েছে সেই ধাপের নাম হচ্ছে শোষণ বা অ্যাবজর্পশন। এই যে অ্যাবজর্পশন, এটা হচ্ছে হজম দ্রবণীয় পণ্য গ্রহণ। ছোট অন্ত্র মানে ক্ষুদ্রান্ত আমাদের যেটা হয় সেই ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য প্রায় 5 থেকে 6 মিটার এবং বেশিরভাগ রাসায়নিক হজম প্রথমটির মধ্যে ঘটে থাকে। তার মানে কার মধ্যে? তার মধ্যে হচ্ছে ডিওডেনামের মধ্যে। তার মানে হচ্ছে ডিওডেনামের মধ্যে। এবং তারপর বলছে লক্ষ লক্ষ আঙ্গুলের মধ্যে কাঠামো বলা হয় ভিলি ছোট অন্ত্রের আস্তরণ থেকে অভ্যন্তরের দিকে প্রজেক্ট। এই কাঠামো ব্যাপকভাবে বৃদ্ধি ভূপৃষ্ঠের ক্ষেত্রফল হজমের পণ্যগুলো ছোট অন্ত্রের সাহায্যে যোগাযোগ করে এবং রক্ত প্রবাহে তাদের দ্রুত শোষণের অনুমতি দেয়। একবার যদি শোষিত হয়ে যায় তাহলে এগুলো কি হচ্ছে? তখন স্থানান্তরিত হয়ে লিভারের মাধ্যমে হেপাটিক পোর্টাল শিরায় পৌঁছায়। ক্ষুদ্রান্তে পর যখন আমরা যকৃতে দেখি, এই যকৃতে বেসিক্যালি যেই ধরনের সংবহন আমরা দেখে থাকি সেই সংবহনকে বলা হয় পোর্টাল সংবহন।
সেই সংবহনকে বলা হয় পোর্টাল সংবহন। এবং এখানে যেটা আমরা দেখলাম যে লক্ষ লক্ষ আঙুলের মতন কাঠামো, এই কাঠামোগুলো দেখতে কেমন হয়? এই যে এরকম, ঠিক আছে? ভিলি আমরা নর্মালি এটাকে কিন্তু বলে থাকি। পরেরটা কি? ইজেশন। ইজেশন কি? যেই জিনিসগুলো হজম হলো না সেই জিনিসগুলো কি হচ্ছে, খাদ্যের উপকরণকে অপসারণ করে। ক্ষুদ্রান্তের একদম শেষ প্রান্তে পৌঁছানোর পর, তার মানে ইলিয়ামে, শরীরের জন্য দরকারি খনিজ এবং ভিটামিনগুলোর সাথে সমস্ত হজম হওয়া খাদ্যপণ্যগুলো জলীয় সামগ্রী থেকে সরিয়ে ফেলা উচিত। যা অবশিষ্ট থাকে তা খাদ্যের অজীর্ণ, যার মানে যেগুলো আর ডাইজেশন হলো না, যেরকম সেলুলোজ ভিত্তিক কিছু খাবার থাকে, এই উপকরণগুলো তখন প্রেরণ করা হয় কোথায়? লার্জ ইন্টেস্টাইনে বা বৃহদন্ত্রে। প্রথম কাজ কি? এর প্রথম কাজ যদি আমরা দেখি, তার সাথে সাথে আরো 3টে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এ কি করছে? যে মিনারেলস গুলো রয়েছে, যে খনিজ লবণগুলো রয়েছে, সেগুলোকে কি করে? পুনরুদ্ধার করে। এছাড়া যে মল থাকে বা যে স্টুল থাকে তার গঠন করে, তার সংরক্ষণ করে, স্টোর করে রাখে। এছাড়া গাজন বা যেটাকে আমরা বলে থাকি ফার্মেন্টেশন, ঠিক আছে? ফার্মেন্টেশন, সেগুলো কি করছে? কিছু ব্যাকটেরিয়া রয়েছে, উপকারী ব্যাকটেরিয়া, তারা কিন্তু ওই যে ডায়েটারি ফাইবার আমরা সেমেস্টার 1-এ পড়েছিলাম, সেই ডায়েটারি ফাইবারগুলোর কিন্তু এখানে আমরা বলতে পারি এক কথায় পরিপাক হয়। ব্যাকটেরিয়া বজায় রাখা এবং তাদের যে পপুলেশন, তাদের যে কলোনিজগুলো তৈরি হয়, মানে সংখ্যায় যখন বেশি হয়ে যায়, সেগুলো কিন্তু এখানে থাকে। প্রায় প্রায় বলা হচ্ছে 500রও বেশি প্রজাতি রয়েছে যারা লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্রে উপস্থিত থাকে। এবং তারা কি করে? তারা একটা খুব সুন্দর কাজ করে থাকে, এসসিএফএ, মনে রাখবে এসসিএফএ, শর্ট চেন ফ্যাটি অ্যাসিড। এই শর্ট চেন ফ্যাটি অ্যাসিড খুব উপকারী একটা জিনিস হয়, ঠিক আছে? যা ওই বিপাকীয় ডায়েটারি ফাইবারের থেকে আমরা পেয়ে থাকি। এবং যেগুলো আর কিছুই হলো না, যেগুলোর আর কোনো রকম প্রয়োজন নেই, সেগুলো কিন্তু অজীর্ণ পদার্থ যেগুলো রয়েছে সেগুলো মলদ্বারে জমা হয় এবং একটি প্রতিক্রিয়া উদ্দীপিত করে, যার মাধ্যমে বর্জ্য অপসারণের দিকে পরিচালিত করে এই মলদ্বার। এবং আলটিমেটলি সেই মলটা কিন্তু মলদ্বার দিয়ে দেহের বাইরে নির্গত হয়ে যায়। খুব সুন্দর একটা প্রক্রিয়া। এই যে পরিপাকের প্রক্রিয়া, এই যে বিপাকীয় প্রক্রিয়া, খুব সুন্দর একটি প্রক্রিয়া। জাস্ট ইমাজিন তুমি একটা কিছু খেলে, লাইক তুমি মুড়ি আর চা খেলে ফর এক্সাম্পল। যখন তুমি মুড়ি আর চা খেলে এটাকে অনুভব করবে যে কিভাবে হচ্ছে এই সম্পূর্ণ প্রক্রিয়া। তুমি মুখের মধ্যে চা দিলে, চা তো লিকুইড চলে গেল। মুড়িটা দিলে, মুড়িটা এবার পরিপাক হচ্ছে। তোমার মুখের মধ্যে পরিপাক শুরু হচ্ছে। মুখগহ্বরের মধ্যে দিলে, মুড়িটা চাবাচ্ছ, তোমার লালাগুলো মিশ্রিত হলো লালাগ্রন্থি থেকে এসে। তারপর মোটামুটি যখন একটু নরম ধরনের হয়ে গেল, খাদ্যনালীর দিকে চলে গেল। এবার তুমি গিলবে, কারণ অতক্ষণ ধরে তো তুমি মুখে রাখবে না, একদম চিবিয়ে ওর নিঃশ্বাস তো বের করবে না। এবার ওটাকে তুমি মুখের মধ্যে যখন ওর মোটামুটি কাজ হয়ে গেল, উৎসেচক ওর সাথে মিশ্রিত হয়ে গেল, তখন তুমি কি করছো? এবার ওটাকে গিলছো, গলার্ধকরণ করছো। গলার্ধকরণ করার পর ও খাদ্যনালী দিয়ে গেল, খাদ্যনালী দিয়ে একদম পেরিস্টোলাটিক মুভমেন্টের মাধ্যমে গিয়ে পৌঁছলো পাকস্থলিতে। পাকস্থলিতে যখন গিয়ে পৌঁছলো, তখন ওখানে পরিপাক হলো, মিউকাস মেমব্রেনগুলো রয়েছে। তারপর ও চলে যাচ্ছে ডিওডেনামে। ডিওডেনামে যাওয়ার পর ওর শোষণ হচ্ছে। শোষণ হওয়ার পর ও যেহেতু কার্বোহাইড্রেট, মুড়ি যেহেতু কার্বোহাইড্রেট, তো মুড়ির থেকে ওই গ্লুকোজটা কি করছে? গ্লুকোজটা শোষিত হচ্ছে এবং যেগুলো আর শোষিত হওয়ার জিনিস না, সেগুলো চলে আসছে আমাদের বৃহদন্ত্রে। সেখানে কিছু ভালো ব্যাকটেরিয়া অপেক্ষা করছে যে কখন এরা আসবে, অজীর্ণ পদার্থগুলো, এদেরকে আমরা আবার নিঃশ্বাস নেব এবং নেওয়ার পর যেগুলো আর একদম প্রয়োজন নেই, চট করে তারা দেহের বাইরে যখন উদ্দীপনা হবে, সেই উদ্দীপনার মাধ্যমে আমরা আমাদের দেহের ভিতরকার যে বর্জ্য পদার্থ, যেগুলো আর আমাদের দরকার নেই, সেগুলো আমরা বের করে দেব। দিস ইজ অল অ্যাবাউট আওয়ার ডাইজেশন প্রসেস, যার জন্য এত অঙ্গ প্রত্যঙ্গ কনস্ট্যান্টলি কাজ করছে। এবং এই যে ডাইজেশন বা পরিপাক, এই পরিপাক কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। হৃৎপিণ্ডের সঞ্চালন যেরকম গুরুত্বপূর্ণ, পরিপাকও গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদের যদি পেট ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের শরীরের কোনো অঙ্গ ঠিক করে কাজ করে না। কারণ গাট ব্রেন অ্যাক্সিস, মাথায় রাখবে, গাট ব্রেন অ্যাক্সিস, তার মানে পেটের থেকে রাস্তাটা ডাইরেক্ট ব্রেনে যায়, তাই না? পেটের থেকে রাস্তাটা ডাইরেক্ট ব্রেনে যায়, তাই এই পেটকে আগে শান্ত রাখতে হবে, তারপর গিয়ে এই ব্রেন বা মস্তিষ্ক কিন্তু শান্ত থাকবে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। আজকের ক্লাস যদি ভালো লাগে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে সেই সমস্ত স্টুডেন্টদের সাথে যারা এখনো
ফ্রি ক্লাসের অ্যাক্সেস পাচ্ছ না, যাদের দরকার তাদের জন্য এই ভিডিওগুলো। এবং আরও যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারো। তোমরা দেখছো ভিডিও বাট স্টিল সাবস্ক্রাইব করছো না, ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। এবং যদি তোমাদের কাছে কোনো সাজেশন থাকে সেই সাজেশন আমাকে দিতে পারো। কোয়েশ্চেন আনসার তো আমি বলেইছি, পারুল প্রকাশনের বইয়ের এমসিকিউ আমি সলভ করে দেবো। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড অবশ্যই ভালো করে পড়াশোনা করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।